এরপরে যে টপিকটা আমরা করবো সেটা হচ্ছে ম্যাগনেটাইজেশন। এই জিনিসটা কম্পারেবল হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এর পোলারাইজেশন টপিকটার মতো, ঠিক আছে? আমরা যদি একটু মনে করে দেখি যে আমরা একটা ডাইপোল যদি চিন্তা করি, ঠিক আছে? একটা ডাইপোল হচ্ছে তোমার ডি ডিস্টেন্স দূরে যদি তুমি একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জকে রাখো যেগুলোর ভ্যালু সেম, মানে একটা হচ্ছে পজিটিভ কিউ হলো একটা নেগেটিভ কিউ, তাহলে এটাকে বলা হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোল এবং তাদের একটা ডাইপোল মোমেন্ট থাকে, ঠিক আছে? ওই ডাইপোল মোমেন্টটা মোটামুটি একটা ফ্লাক্স ডেনসিটি কোয়ান্টিটির সাথে হচ্ছে গিয়ে কম্পারেবল। তো এই ধরনের তোমার হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল বলে একটা জিনিস থাকে, ঠিক আছে? মানে প্রত্যেকটা মলিকিউল মনে করো তোমার একটা ম্যাগনেটিক ডাইপোল হিসেবে কাজ করতে পারে। আই মিন আমরা একদম প্রথমেই বলে আসছি যে একটা ম্যাগনেটিক ফিল্ড আসলে কিভাবে ক্রিয়েট হয় হচ্ছে চার্জের মুভমেন্টের কারণে, ঠিক আছে? তো এখন মনে করো প্রতিটা মলিকিউলেই আসলে কি আছে, ইলেকট্রনের স্পিন আছে, তাই না? তো ইলেকট্রন কি একটা মানে চার্জড একটা চার্জড একটা পার্টিকেল, তাই না? তো সেই জিনিসটা যখন মুভ করবে সেটা যদি মনে করো ট্রান্সলেশনাল মুভমেন্টই হোক বা সেটা হচ্ছে গিয়া নিজের অ্যাক্সিসের উপর তো মুভ করে, তাই না? ইলেকট্রনের স্পিন বলে একটা জিনিস আছে, তো স্পিনের কারণে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে। তো এই যে এরকম ছোট্ট একদম একটা ম্যাটেরিয়ালের একদম সবচেয়ে ক্ষুদ্রতম যে এলিমেন্টটা সেটার মধ্যেও আসলে ইলেকট্রনের স্পিনের উপর ডিপেন্ড করে তার নিজের একটা ম্যাগনেটাইজেশন হইতে পারে, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল। এই ছোট্ট জিনিসটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল। আমরা মনে করো যে একটা সলিনয়েডের কথা যদি চিন্তা করো, সলিনয়েডে তার পেঁচানো আছে, তুমি এই পাশ থেকে কারেন্ট পাঠাইলে কারেন্টটা এভাবে ঘুরতে 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 এই পাশ দিয়ে বের হয়ে গেল। তুমি এক পাশ দিয়ে তাকাইলে দেখবা কারেন্টটা ক্লকওয়াইজ ঘুরতেছে এবং আরেক পাশ দিয়ে তাকাইলে দেখবা যে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তো যেই পাশ দিয়ে তাকাইলে দেখবা যে ক্লকওয়াইজ ঘুরে সেই পাশে একটা সাউথ পোল তৈরি হয় এবং যেই পাশে তাকাইলে দেখবে যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে সেই পাশে একটা নর্থ পোল ক্রিয়েট হয়, ঠিক আছে? তো সলিনয়েড এভাবে কাজ করে, ঠিক আছে? তো সলিনয়েড আসলে একটা বার ম্যাগনেটের ইকুইভ্যালেন্ট হিসেবে কাজ করে। তার ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলো এই ডিরেকশন বরাবর মুভ করে, ঠিক আছে? এটা তো একটা বড় তার দিয়ে আমি একটা সলিনয়েড বানাইছি, কিন্তু কথা হইতেছে যখন মনে করো একটা ইলেকট্রন তার নিজের অ্যাক্সিসে ঘুরতে থাকে, তো নিজের অ্যাক্সিসে ঘুরতেছে অথবা মনে করো একটা মানে একটা পাথ বরাবর সে ঘুরতেছে, ঠিক আছে? তো একটা পাথ বরাবর যদি সে ঘুরতে থাকে তাহলে কি হবে? তুমি এক ডিরেকশন থেকে তাকালে দেখবে যে ইলেকট্রন যখন এই ডিরেকশন বরাবর ঘুরতেছে তখন এই পাশ থেকে দেখলে, মানে তুমি এখন স্ক্রিনের সামনে থেকে দেখলে দেখবে সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, সো স্ক্রিনের পাশে একটা নর্থ পোল ক্রিয়েট হইলো। আর তুমি যদি ল্যাপটপের স্ক্রিনের পিছন দিক থেকে তাকাও তাহলে দেখবে সে ক্লকওয়াইজ ঘুরতেছে, তাই না? তো তখন তার মানে তোমার ল্যাপটপের পিছনে, মানে এই পাথটাকে কেন্দ্র করে ল্যাপটপের পিছনে হচ্ছে একটা সাউথ পোল ক্রিয়েট হলো, ঠিক আছে? তো এই জিনিসটাকে যদি তুমি এখন সাইড থেকে দেখো, একটু যদি সাইড থেকে দেখো জিনিসটা হয়ে যাবে হচ্ছে এইরকম। তো এই পাশে একটা নর্থ পোল ক্রিয়েট হলো, এই পাশে একটা সাউথ পোল ক্রিয়েট হলো। এরকম প্রতিটা ছোট ছোট মলিকিউলের জন্য, মানে স্পিনের জন্য বা ইলেকট্রনের মুভমেন্টের কারণে এরকম ছোট ছোট ডাইপোল তৈরি হইতে পারে। এগুলাকে বলা হচ্ছে ছোট ছোট ডাইপোল এক একটা, ঠিক আছে? তো আম, এই ডাইপোল গুলার এক একটা মোমেন্ট আছে, ঠিক আছে? এই ডাইপোল মানে এই মোটামুটি যে ডাইপোলের জন্য যে ফ্লাক্স লাইন গুলো ক্রিয়েট হচ্ছে ওইটার সাথে কম্পারেবল হচ্ছে কি ডাইপোল মোমেন্ট আছে। তো এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের মতো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বলা যায়। তো প্রত্যেকটা যেরকম ছোট 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 যতগুলা ডাইপোল তৈরি হবে সেগুলো প্রত্যেকটার মোমেন্টকে আমি যদি এম নাম দিই তাহলে স্মলার এম হচ্ছে বেসিক্যালি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ঠিক আছে? অফ অ্যাটম হইতে পারে অথবা মলিকিউল হইতে পারে যদি সেটা হচ্ছে পোলারাইজেশন কে আমরা কিভাবে ডিফাইন করছিলাম, যে মনে করো তুমি আসলে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ডাইইলেকট্রিক রাখছিলা, তাহলে কি হয়েছে? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বরাবর হচ্ছে তোমার অনেকগুলা, মানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে কি হয়েছে প্রতিটা অ্যাটমের বা প্রতিটা মলিকিউলের তোমার ইলেকট্রন গুলো এক পাশে আর মানে পজিটিভ চার্জ গুলো আরেক পাশে সরে গেছে, যার কারণে যেটা হয়েছে তারা ইলেকট্রিক ডাইপোল হিসেবে মানে কাজ করতেছিল। এখন এখন এই কাজটা মনে করো তুমি অন্য একটা, মানে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে করলে, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে তুমি হচ্ছে একটা এক্সিস্টিং মানে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলা। মনে করো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে তোমাদের দিকে, আউট অফ পেপার লেখা আছে এখানে, ওর মধ্যে তুমি রাখলা। তো রাখলে কি হবে? মনে করো একটা কারেন্ট যদি এই বরাবর যায় তাহলে তার চারপাশে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। অথবা ভাইস ভার্সা হিসাবে আমি যদি বলতে পারি যে মানে এই ডিরেকশন বরাবর যদি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় তাহলে এই বরাবর কারেন্ট জেনারেট হয়, ঠিক আছে? এটা যদি মনে করো কারেন্টের ডিরেকশন হয় তাহলে এটা হচ্ছে বি এর ডিরেকশন। আবার যদি এই ডিরেকশন বরাবর যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন থাকে তাহলে এই বরাবর একটা সার্কুলার পাথে একটা কারেন্টের ফ্লো হবে। তখন মনে করো অ্যাটমে আসলে কারেন্ট বলতে কি বোঝায়? আসলে ইলেকট্রনের মুভমেন্টটাকে বোঝায়। সো ইলেকট্রন গুলো এই পাথ বরাবর মুভ করবে এরকম ভাবে সে হচ্ছে ম্যাগনেটাইজড হবে, ঠিক আছে? কিছু ম্যাটেরিয়াল ভালো ম্যাগনেটাইজড হয়, কিছু ম্যাটেরিয়াল কম ম্যাগনেটাইজড হয়, যার কারণে হচ্ছে আমরা আয়রনকে বা আম, মানে ইস্পাতকে হচ্ছে আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি, পার্মানেন্ট ম্যাগনেট বানাইতে ওগুলো ইউজ করতে পারি। একটা এক্সিস্টিং একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা ওই জিনিসটাকে রাখলে, ওই ম্যাটেরিয়ালটাকে রাখলে সে হচ্ছে নিজে ম্যাগনেটাইজড হয়ে যায়, ঠিক আছে? তো কিছু আছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল,
মানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলি আমরা। তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলো অনেক ইজিলি ম্যাগনেটাইজড হয়, পরে হচ্ছে তুমি ম্যাগনেটিক এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা সরায় ফেললেও সে হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট হিসেবে কাজ করতে পারে। দেন হচ্ছে গিয়ে প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক টাইপের তোমার ম্যাটেরিয়াল আছে, এগুলো তোমাদের বইয়ে আছে, তোমরা দেখতে পারো চাইলে। তো এগুলো তোমরা আগেও দেখে আসছো অলরেডি। তো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে অত ভালো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না, সো সে অল্প ম্যাগনেটাইজড হয়। তো এই যে ম্যাগনেটাইজড হইতেছে, ম্যাগনেটাইজেশন ভেক্টরটাকে আমি না মানে আসলে কিভাবে ক্যালকুলেট করি সেটা হচ্ছে যতগুলা এরকম অ্যাটম আছে প্রত্যেকটা অ্যাটম কি একটা ছোট 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 ডাইপোল, এবং প্রতিটারকেই তুমি যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে রাখো, তারা সবগুলাই ওই ম্যাগনেটিক ফিল্ডের জন্য প্রভাবিত হয়ে তাদের নিজেদের মানে ইলেকট্রনের মুভমেন্টটাকে মানে চার্জের মুভমেন্টটাকে একটা নির্দিষ্ট দিক বরাবর ওরিয়েন্ট করে ফেলবে। করার কারণে কি হবে, এগুলার প্রত্যেকটার জন্য প্রত্যেকটা সার্কুলার পাথের জন্য একটা একটা করে আরো অ্যাডিশনাল এই যে আউট অফ দ্য স্ক্রিন তোমার অনেকগুলো ছোট 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 ফ্লাক্স এরকম আরো অ্যাড হবে এর ভিতরে, সো সে ম্যাগনেটাইজড হইলো। তো প্রত্যেকটা ডাইপোলের জন্য কি ডাইপোল মোমেন্ট আছে, তো এই প্রত্যেকটা ডাইপোল মোমেন্টকে মনে করো আমি কে তম অ্যাটমের জন্য মনে করো এম কে যদি হয়, তাহলে সবগুলোকে সাম করে আমি কি পাবো, টোটাল ডাইপোল মোমেন্ট। আর সেটাকে আমি যদি পুরা এই বাল্কটার ভলিউম দিয়ে ভাগ করে দেই, ওই যে পোলারাইজেশন ভেক্টর যেভাবে ডিফাইন করছিলাম, এভাবে আমি হচ্ছে গিয়ে ম্যাগনেটাইজেশন ভেক্টর পাইতে পারি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ম্যাগনেটাইজেশন ভেক্টর। ঠিক আছে, তো ম্যাগনেটাইজেশন ভেক্টর পেয়ে গেলাম। তো আমরা দেখছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে আমরা যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে কোনো একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালকে বসাই, তখন তার ভিতরে একটা ভলিউম চার্জ ডেনসিটি ক্রিয়েট হয় এবং সারফেস বরাবর একটা সারফেস চার্জ ডেনসিটি ক্রিয়েট হয়। তো ম্যাগনেটাইজেশন যখন আমরা পড়বো, তখন হচ্ছে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি তুমি রাখো, মানে সেটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হতে পারে বা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল হতে পারে। তো মনে করো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল তুমি রাখছো, সেটা ভালো ম্যাগনেটাইজ হইতেছে। তো সেই ক্ষেত্রে যেটা হবে, এর ভিতর বরাবর একটা ভলিউম কারেন্ট ডেনসিটি, ঠিক আছে, কারেন্ট ডেনসিটি ইনডিউসড হবে এবং সারফেস বরাবর একটা সারফেস কারেন্ট ডেনসিটি ইনডিউসড হবে। কারেন্ট কেন, কারণ দেখো তুমি আসলে ইলেকট্রন গুলা কি এখন মানে যেহেতু তোমার স্ক্রিন থেকে আউটওয়ার্ডস বরাবর তোমার ম্যাগনেটিক ফিল্ড আসতেছে, এই যে এইটা এই কেসটা, তো তাহলে তার চারপাশ বরাবর কি একটা কারেন্ট ফ্লো জেনারেট হবে। তো কারেন্ট ফ্লো জেনারেট হওয়া মানে কি, একটা অ্যাটমে আসলে কারেন্ট ফ্লো বলতে কি বোঝায়, তার ইলেকট্রনের মুভমেন্ট অথবা তার যে চার্জ গুলা সেগুলোর মুভমেন্ট, মানে বেসিক্যালি ইলেকট্রনেরই মুভমেন্ট আর কি। তো এই বরাবর মুভমেন্ট শুরু করবে, তো এটাই হচ্ছে কি একটা ইকুইভ্যালেন্ট একটা কারেন্ট ডেনসিটি দিবে তোমাকে। ঠিক আছে, তো আমরা একটু যদি মনে করে দেখো, আমরা হচ্ছে ওই যে ভলিউম যেই চার্জ ডেনসিটিটা ইনডিউসড হয় বাউন্ড, এটাকে আমরা বাউন্ড নাম দিছিলাম, সেটার ভ্যালুটা ছিল মাইনাস পোলারাইজেশন ভেক্টরের ডাইভারজেন্স। ঠিক আছে, তো সিমিলারলি তোমার এখানে বাউন্ড যে ভলিউম কারেন্ট ডেনসিটি আসবে, সেটার কোয়ান্টিটিটা হচ্ছে যদি যে এম দিয়ে নাম দিই, মানে ম্যাগনেটাইজেশন কারেন্ট ডেনসিটি ভলিউমে, সেটা ইকুয়ালস টু হয় হচ্ছে, এখানে কি ছিল ডাইভারজেন্স, তোমরা একটু মানে কম্পেয়ার করে করে দেখতে পারো আর কি। তো কম্পেয়ার করে এখানে যেহেতু ডাইভারজেন্স ছিল, এখানে হবে হচ্ছে একটা কার্ল, সরি, এবং এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা প্লাস হবে। ঠিক আছে, এটা একটা প্রুফ আছে, বাট ওই প্রুফটা আমরা আপাতত স্কিপ করছি, কারণ প্রুফটা একটু বড় এবং প্রুফটা অনেক মানে খুব একটা জরুরি না। ঠিক আছে, তো আমি এই ইকুয়েশনটা আসলে কেন লিখলাম, কারণ হচ্ছে আমি চাচ্ছি এই ম্যাগনেটাইজেশন ভেক্টরটাকে ইউজ করে আমি একটা নতুন ভেক্টর মানে বি এর করেসপন্ডিং একটা নতুন ভেক্টর মানে ফিল্ড, সরি, ম্যাটেরিয়াল ইন্ডিপেন্ডেন্ট একটা ভেক্টর ডিক্লেয়ার করতে। ঠিক আছে, মনে আছে আমরা যখন আসলে ই এর কথা চিন্তা করছি, ই এর ইকুয়েশনটা ছিল হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, যেটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট ছিল, কারণ এখানে একটা এপসাইলন ছিল। তো এই মানে এই যে মানে একটা ঝামেলা, সেটা সরানোর জন্য, ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্স সরানোর জন্য আমরা ডি বলে একটা ভেক্টর আনছিলাম। তো আমরা যখন ডি ক্যালকুলেট করি নরমালি, তো বি এর আমরা যদি বায়োট-স্যাভার্ট ল অনুযায়ী ইকুয়েশনটা দেখি, তাহলে সেটা ছিল হচ্ছে 1/4, সরি, মিউ নট আই 4 পাই কিছু একটা কিছু একটা। তো এই মিউ নটটার থাকার মানে কি, আসলে মিউ থাকার মানে কি, তোমার আসলে এই ইকুয়েশনে একটা ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্স আছে। তো মানে কোন ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কত হবে, সেটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো আমরা চাইতেছি ম্যাটেরিয়াল ইন্ডিপেন্ডেন্ট একটা কোয়ান্টিটি এরকম বের করতে, যে কোয়ান্টিটিটার নাম আমরা এখানে দিয়ে রাখছি অলরেডি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তো এটা কিভাবে বের হবে, এটা বের হবে এভাবে, মনে করো আমরা যদি ইকুয়েশনটাতে তাকাই, সেকেন্ড পোস্টুলেটটা ছিল ম্যাগনেটোস্ট্যাটিক্স এর, সেটা হচ্ছে কার্ল অফ বি ইকুয়ালস টু মিউ নট জে। ঠিক আছে, তো এই জে মানে কি, জে মানে হচ্ছে তোমার কারেন্ট ডেনসিটি। ঠিক আছে, তো এখন কথা হইতেছে আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক্স এ ইকুয়েশনটা পড়তেছিলাম, তখন ওই ওখানে ছিল হচ্ছে রো বাই এপসাইলন। তো মানে ডাইভারজেন্স অফ ই ইকুয়ালস টু রো বাই এপসাইলন। তো ডাইভারজেন্স অফ ই ইকুয়ালস টু রো বাই এপসাইলন যখন আমরা পড়ি, তখন রো হচ্ছে কারেন্ট ডেনসিটি, ফ্রি কারেন্ট, সরি, চার্জ ডেনসিটি, ফ্রি চার্জ ডেনসিটি।
And এই কেসে যখন আমরা পড়তেছি তখন এখানে আমরা আসলে এখন যেটা পড়ছি সেটা হচ্ছে যে হচ্ছে একটা ফ্রি কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে? বাট যখনই তুমি হচ্ছে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে আসবে এবং এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটার ভিতরে যখন তুমি এই ইকুয়েশনটা খাটাবা, তখন তোমাকে আসলে টোটাল কি ফ্রি কারেন্ট ডেন্সিটি যদি ওটার মধ্যে কিছু থাকে, মানে বাই ডিফল্ট যদি ওই ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে আগে থেকে কোনো কারেন্ট ডেন্সিটি থাকতো, সেই কারেন্ট ডেন্সিটি মানে মনে করো এই ম্যাটেরিয়ালটার মধ্যে দিয়ে কারেন্টও ফ্লো হইতেছে, তো তার জন্য একটা তো জে থাকবে। ম্যাগনেটিক ফিল্ডটার কারণে, এক্সিস্টেন্সটার কারণে তোমার তারা কি নিজেরা একটা ডিরেকশন বরাবর ওরিয়েন্ট হয়ে ঘুরতেছে ইলেকট্রন গুলা। তো তার কারণে কি তাদের নিজেদের অনেকগুলো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো, এখানে একটা ছোট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো, এখানে একটা ছোট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো, এখানে একটা ছোট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো। তো এগুলার যে এফেক্টটা এই যে জে এম, সেটাকেও তোমার ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে। তার মানে এখানে টোটাল কারেন্ট ডেন্সিটি হচ্ছে তোমার ফ্রি কারেন্ট ডেন্সিটি যদি কিছু থেকে থাকে সেটা, প্লাস হচ্ছে ইনডিউসড বা ম্যাগনেটাইজড কারেন্ট ডেন্সিটি যদি কিছু থেকে থাকে সেটা, ঠিক আছে? আমরা হচ্ছে দুইটা জিনিসেরই এফেক্ট নিয়ে একটা জেনারেলাইজড ইকুয়েশন এখন হচ্ছে জেনারেট করব। তো এখানে আমি ডট কেন দিলাম এটা একটু বলে দিই, তোমাদের এটা মনে থাকার কথা যে এটা হচ্ছে মানে বো এন্ড অ্যারোর যেই নোটেশনটা আর কি, মানে তোমার যদি ডট এভাবে থাকে তার মানে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে তোমার স্ক্রিন থেকে তোমার ডিরেকশনে, ঠিক আছে? আর যদি ক্রস দিয়ে গোল দেই তো এটার মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা তোমার স্ক্রিনের ভিতরে ঢুকে যাইতেছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যারোর মতো। একটা অ্যারো যদি নাও, একটা অ্যারোর পিছনের দিকটাতে এরকম পালক লাগানো থাকে। তো বেসিক্যালি তুমি অ্যারোকে যখন সামনে থেকে দেখবা, ঠিক আছে, তখন কি হবে, মানে অ্যারোটা যখন তোমার দিকে আসতেছে তখন তুমি জাস্ট একটা ডটের মতো দেখবা, ঠিক আছে? আর যদি তুমি পিছন থেকে দেখো, মানে তোমার দিক থেকে অ্যাওয়ে সরে যাইতেছে অ্যারোটা, তাহলে তুমি হচ্ছে একটা ক্রসের মতো দেখবা, ঠিক আছে? তো এইরকমই আর কি। তো যাই হোক, তো এই ইকুয়েশনে এখন আমরা চাবো হচ্ছে যে এমটাকে আমরা বাদ দিয়ে দিতে, ঠিক আছে? আমরা ওই বেসিক্যালি পোলারাইজেশন চ্যাপ্টারে যে কাজটা করছিলাম ওইরকমই একটা কাজ করব। তো মিউ নট জে ভেক্টর প্লাস জে এম এর ভ্যালুটা আমি বলছি এটা প্রুফ করা যায়, তো এই প্রুফটা তোমাদের আপাতত দরকার নেই, তোমরা এই ভ্যালুটা একটু মনে রাখলেই হবে একটু কষ্ট করে। তো আমরা যেটা করব, আমরা মিউ নট নিয়ে দুই পাশে ভাগ করে দিব। তো বেসিক্যালি মিউ নট যেহেতু একটা কনস্ট্যান্ট, সো পি ডিভাইডেড বাই মিউ নট এই কথাটা লেখা যায়। তো ইকুয়ালস টু হবে হচ্ছে জে প্লাস কার্ল অফ এম। দেন আমরা যদি কার্ল অফ এমটাকে এই পাশে নিয়ে আসি আমরা পাওয়া যাব হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? তো এখানে এখন দেখো রাইট হ্যান্ড সাইডে আমার কি শুধু জে আছে, এই শুধু জে হচ্ছে বেসিক্যালি ফ্রি কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে? তো বেসিক্যালি এই যে ভিতরের যে টার্মটা, আমরা এই জিনিসটাকে ওই যে আমরা আমাদের এরকম একটা টার্ম আসছিল যে এপসাইলন নট ই মাইনাস পি, এরকম একটা টার্ম আসছিল ইকুয়ালস টু হচ্ছে তোমার রো রো আসছিল, ঠিক আছে? তো আমরা এই ভিতরের জিনিসটাকে ডি হিসেবে ডিক্লেয়ার করছিলাম। তো এখানেও এখানে ভিতরে যে টার্মটা আছে সেটাকে আমরা এইচ হিসেবে ডিক্লেয়ার করব, যেখানে এইচ হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলে নতুন একটা ভেক্টর, যেই ভেক্টরটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? এটা হচ্ছে তোমার যেই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটিং যেই সোর্সটা, মনে করো একটা বার ম্যাগনেট হইতে পারে, সেই বার ম্যাগনেটটার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? দেন মনে করো তুমি এখানে একটা ম্যাগনেট রাখলাম, মনে করো এখানে নর্থ পোল আছে এখানে সাউথ পোল আছে, ঠিক আছে? মনে করো ম্যাগনেটটা এই ধরনের। তো এর মাঝখানে তুমি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল রাখলা। তো এই নর্থ পোল থেকে এই সাউথ পোলের দিকে কি তোমার এরকম ফ্লাক্স লাইন যাবে, ঠিক আছে? এই যে ফ্লাক্স লাইন গুলা এগুলা শুধুমাত্র এইচ এর উপর ডিপেন্ড করবে, এইচটা হচ্ছে শুধুমাত্র সোর্স ডিপেন্ডেন্ট, মানে এটা এই সোর্সটা যতক্ষণ চেঞ্জ না করতেছে এটা চেঞ্জ হবে না। কিন্তু এটা যদি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয় তাহলে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে কি হবে, তারা নিজেরাও ম্যাগনেটাইজড হয়ে আরো অ্যাডিশনাল কিছু ফ্লাক্স অ্যাড করবে তার সাথে। সো এই স্পেসিফিক ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটার ভিতর দিয়ে তোমার কি হবে, বি এর ভ্যালুটা বেড়ে যাবে। তার মানে হচ্ছে সোর্সের যেই ফ্লাক্স গুলা সোর্স থেকে বের হইতেছে সেটা কিন্তু চেঞ্জ হবে না, কিন্তু ম্যাটেরিয়ালটার ভিতরে ওই সোর্সের ফ্লাক্স গুলা ঢোকার কারণে কি এফেক্ট করতেছে, সেই এফেক্টটা বাড়লো নাকি সেই এফেক্টটা কমলো সেইটা ডিপেন্ড করবে। সো বিটা হইতেছে তোমার ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো আমরা যদি এই কোশ্চেনটার দিকে একটু তাকাই, আমরা যদি বি ভেক্টর ডিভাইডেড বাই মিউ নট মাইনাস এম ভেক্টর এটাকে যদি আমরা এইচ হিসেবে ডিক্লেয়ার করি তাহলে আসলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এইচ এইচ এর কার্ল ইকুয়ালস টু হচ্ছে জে ভেক্টর, ঠিক আছে? তো এটাই হইতেছে আমাদের ফান্ডামেন্টাল পোস্টুলেটের সেকেন্ড পোস্টুলেটটার একটা অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন, মানে যেমন আমরা হচ্ছে ই এর জন্য রো বাই এপসাইলন ডিক্লেয়ার করি, অথবা যদি আমরা এটাকে ডি এর রেসপেক্টে লিখতে চাই তাহলে শুধু রো আসে, তাই না? তো মানে এপসাইলনটা আসে না, মানে এখানে একটা মানে ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্সটা থাকে না। তো তেমনি ভাবে আমরা যদি
কার্ল অফ বি লিখি সেটা ইকুয়ালস হচ্ছে মিউ নট জে, সেটার একটা ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্স আছে, বাট আমরা যদি এইচ দিয়ে লিখি তাহলে ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্সটা আমরা ক্যান্সেল করে দিতে পারি, ঠিক আছে, মানে ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্সটা এই ইকুয়েশন আর থাকতেছে না। তো স্বাভাবিক তুমি যদি এখন এই ইকুয়েশনটার দুই পাশে ওই যে আগের মতো দুই পাশে যদি একটা ওপেন সারফেস ইন্টিগ্রাল নিয়ে নাও, মনে করো এটার উপর তুমি একটা ওপেন সারফেস ইন্টিগ্রাল নিয়ে নিলা, তো এই পাশে যদি স্টোকস থিওরেম খাটাই দিই তাহলে একটা ক্লোজড লাইন ইন্টিগ্রাল অফ এইচ ডট ডিএল আসবে, এবং রাইট হ্যান্ড সাইডে জে ডট ডিএস মানে কি আসলে টোটাল যে কারেন্ট, মানে তুমি যদি একটা ক্লোজড লাইন নাও সেটার উপর যদি তুমি এইচ ডট ডিএল এইচ ডট ডিএল এইচ ডট ডিএল এইচ ডট ডিএল মানে নাও তাহলে আই এনক্লোজড, মানে বেসিক্যালি তোমার এই পাথটা দিয়ে যে পরিমাণ আই মানে এর মাঝখান দিয়ে পারপেন্ডিকুলারলি যে কারেন্ট যাচ্ছে এনক্লোজড হইতেছে সেই কারেন্টটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে বসবে, ঠিক আছে। তো আগে ছিল হচ্ছে বি ডট ডিএল ইকুয়ালস টু আই এনক্লোজড ইনটু মিউ নট, বাট এখন ওই মিউ নটটা নাই, ঠিক আছে, এটাই হচ্ছে ডিফারেন্স। তো ভালো কথা। তো আবার আগের মতোই তোমার এই যে সোর্সটা মানে নর্থ পোল সাউথ পোলে তুমি যে একটা এক্সটার্নাল একটা কি বলবো একটা স্ট্রং ম্যাগনেট এখানে দিয়ে রাখলা, ম্যাগনেট দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে রাখলা, তার মাঝখানে আরেকটা ম্যাটেরিয়াল ইনসার্ট করাইলা, এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কি ম্যাটেরিয়াল এখন সে ম্যাগনেটাইজড হইতে থাকবে, ঠিক আছে। তো এই ম্যাগনেটাইজেশনটা কিসের উপর ডিপেন্ড করবে, যদি সেটা একটা লিনিয়ার মিডিয়াম হয় তো তাহলে তোমার ম্যাগনেটটা অরিজিনাল ম্যাগনেটটা যত বেশি স্ট্রং তত বেশি ফ্লাক্স তার মধ্যে দিয়ে পাস হবে, সে এই ম্যাটেরিয়ালটাকে ভিতরে যে তুমি ম্যাটেরিয়ালটা রাখছো সেই ম্যাটেরিয়ালটাকে তত বেশি ম্যাগনেটাইজ করে ফেলবে, তাই না, সে তার মানে যেই মানে যতগুলা ডাইপোল ভিতরে আছে ম্যাগনেটিক ডাইপোল আছে সেগুলো সবগুলাকে নিজের সাথে অ্যালাইন করে ফেলতে যাবে, যত সে নিজের সাথে অ্যালাইন করবে তত কি হইতেছে আসলে ভিতরে যত বিক্ষিপ্ত আহ এই ম্যাটেরিয়ালের ভিতরে যত বিক্ষিপ্ত যতগুলো ডাইপোল ছিল সবগুলা হচ্ছে তোমার বাইরের এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যালাইন হলো, অ্যালাইন হওয়ার মানে কি আসলে সবগুলা সাম হইলে কি এই ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে টোটাল ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটাইজেশনের প্রসেস আর কি। তো এই ম্যাগনেটাইজেশনটা এই যে ম্যাগনেটাইজ যে হইতেছে এই ম্যাগনেটাইজেশনটা কিসের উপর ডিপেন্ড করবে, তুমি তোমার সোর্সটা মানে তোমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সোর্সটা যত বেশি স্ট্রং হবে সে তত বেশি ম্যাগনেটাইজড হবে, সো এই জিনিসটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইচ হবে হচ্ছে লিনিয়ার মিডিয়ামের জন্য, ঠিক আছে। তো আমরা যদি এখানে একটা মানে কনস্ট্যান্টটা মানে সরি আমরা যদি এখানে প্রপোর্শনাল সাইনটা উঠাই দিতে চাই তাহলে একটা কনস্ট্যান্ট আসবে যেটাকে নাম দিছি হচ্ছে আমরা কাই এম, ঠিক আছে। কাই এম এর নাম হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, মানে বেসিক্যালি একটা ম্যাটেরিয়াল ম্যাগনেট এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে কতটুকু সাসেপ্টেবল সে কতটুকু এফেক্টেড হয় ওর দ্বারা, এইটাই আর কি। আমরা যদি এই জিনিসটা এখানে বসায় দিই এখন মনে করো বি বাই মিউ নট মাইনাস এম যেটা ছিল এম এর জায়গায় যদি আমরা এখন কাই এম এইচ বসায় দিই তাহলে আসবে হচ্ছে এইচ ভেক্টর, তাই না। তো এখান থেকে আমরা এই যে এইচ কাই এম এইচ এটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে আসবে হচ্ছে বি ভেক্টর ডিভাইডেড বাই mu naught equals to 1 plus chi m h, ঠিক আছে। আমি এই পাশে নিয়ে গেলাম এবং দেন হচ্ছে কি h ভেক্টরটাকে কমন নিয়ে ফেললাম, তো এখন আমি দুই পাশকে কি করব মিউ নট দিয়ে গুণ করে দিব, তাহলে মিউ নট 1 প্লাস কাই m ইকুয়ালস টু আসবে h ভেক্টর। বেসিক্যালি এই যে 1 প্লাস কাই m এই জিনিসটাকে রিলেটিভ পারমিয়েবিলিটি হিসেবে ডিফাইন করে, ঠিক আছে। রিলেটিভ পারমিয়েবিলিটি কি, এটা হচ্ছে কোন মিডিয়ামের পারমিয়েবিলিটি জিরো মিডিয়ামের পারমিয়েবিলিটির থেকে কত বড়, ঠিক আছে, এটাই আর কি। মানে তুমি আসলে কোন একটা মিডিয়ামের পারমিয়েবিলিটিকে জিরো মিডিয়ামের পারমিয়েবিলিটি দিয়ে ভাগ করলে আসলে কত আসতেছে, তো এটাই হতেছে তোমার রিলেটিভ পারমিয়েবিলিটি, তো এটাই হতেছে আসলে 1 বাই কাই এম, ঠিক আছে। তো এই জিনিসটাকে যদি তুমি মিউ নট মিউ আর হিসেবে মানে এটা 1 প্লাস কাই এম এটাকে যদি তুমি মিউ আর হিসেবে ডিফাইন করো তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে মিউ নট মিউ আর এইচ এন্ড মিউ নট টাইমস মিউ আর, মানে তুমি যদি এই ইকুয়েশনটার দিকে তাকাও আর কি মিউ নট টাইমস মিউ আর মানে কি আসলে মিউ মানে তোমার যেই স্পেসিফিক ম্যাটেরিয়ালটা তুমি আসলে ম্যাগনেটাইজ করার জন্য এখানে রাখছো এই ম্যাটেরিয়ালটার পারমিয়েবিলিটি, সো ইকুয়েশনটা দাঁড়াইতেছে হচ্ছে বি ইকুয়ালস টু মিউ এইচ যেটা আমাদের পরিচিত ইকুয়েশন, ঠিক আছে। তার মানে হচ্ছে এইচটা ডিপেন্ড করে সোর্সের উপর, তুমি একটা বাইরের একটা মানে স্ট্রং ম্যাগনেট দিয়ে তুমি একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছো, তো এইচটা ডিপেন্ড করে সে কি পরিমাণ ফ্লাক্স জেনারেট করতেছে সেটা, এন্ড তুমি যেই ম্যাটেরিয়ালটা ম্যাগনেটাইজ হওয়ার জন্য রাখছো তার পারমিয়েবিলিটি কত সেটার উপর ডিপেন্ড করে, এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে তোমার এই ম্যাটেরিয়ালটার ভিতরে টোটাল ম্যাগনেটিক ফিল্ডের অবস্থাটা কতটুকু স্ট্রং হবে বা কতটুকু উইক হবে সেটার রেজাল্টটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে।